বাড়িতে ডাকাতের হাত থেকে বাঁচতে মা এবং মেয়ে দুজনে একটা সিক্রেট রুমের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু ডাকাতরা সেই রুমটা খুঁজে পেয়ে যায়। তবে ওই রুমের ভিতরে প্রবেশ করা ছিল অসম্ভব, কিন্তু কেন? আর ওই ডাকাতগুলো বাড়িতে অন্যান্য জিনিস চুরির বদলে ওই সিক্রেট রুমটায় ঢোকার চেষ্টা করে। এরই মধ্যে আবার ওই মেয়েটির মাও চেষ্টা করে এই বাড়ি থেকে সেফলি বাইরে যাওয়ার জন্য, আর তখন সে এমন কিছু করে যা দেখে আপনিও হতবাক হয়ে যাবেন। বন্ধুরা, আজকের মুভিটা দারুণ সাসপেন্স এবং থ্রিলারে ভরপুর। মুভির নাম প্যানিক রুম। তো আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে, আর চলুন শুরু করি আজকের মুভির গল্প। আমেরিকার নিউ ইয়র্ক শহরে আমরা দুজনকে দেখতে পাই। চশমা পরা এই মেয়েটার নাম হলো মেঘ, আর স্কেটিং করা এই ছোট মেয়েটা হলো সারা। মেঘ আর সারা একজন ভদ্র মহিলার সাথে একটা বাড়ি দেখতে চায়। বাড়ির যিনি ব্রোকার মানে দালাল ছিলেন, তিনি মেঘ আর সারাকে সম্পূর্ণ বাড়িটা ঘুরিয়ে দেখান। বাড়িটা বেশ বড় আকারের ছিল, অন্তত দুজনের জন্য তো অনেকটাই বড় ছিল। এমনকি বাড়ির ভেতরে একটা লিফট ছিল। তবে বাড়িটার আগের যিনি মালিক ছিলেন তিনি মারা গেছেন, কিন্তু সেই লোকটা অসম্ভব রকমের ধনী ছিলেন, তাই তিনি তার জীবন নিয়ে খুব ঝুঁকিতে থাকতেন। ভয় পেতেন যে কোনো সময় চোর বা ডাকাত তার বাড়িতে হামলা করতে পারে। তাই সেই লোকটা মেইন বেডরুমের সাথে একটা অ্যাটাচড প্যানিক রুম বানিয়েছিল, আর সেটা ভীষণই সিক্রেট। কারণ বেডরুমে দাঁড়িয়ে হঠাৎ করে দেখলে সেই সিক্রেট রুমটা যে ঠিক কোথায় আছে সেটা বোঝা যেত না, কারণ ওই রুমটা একটা বড় আয়নার পেছনে ছিল। প্রথমে ওই আয়নাটা খুললে তারপর ওই সিক্রেট রুমের গেট দেখা যায়। ব্রোকার এবার মেঘকে সেই সিক্রেট রুমের ভেতরে নিয়ে যায়। মেঘ অবাক হয়ে চারিদিকে দেখতে থাকে। ব্রোকার বলে, বাড়ির ভিতরে চোর ডাকাতের হামলা হলে আপনি এখানে লুকিয়ে পড়তে পারবেন, আর এখানে যে টেলিফোনটা আছে সেটা দিয়ে আপনি ডাইরেক্ট পুলিশকে কল করতে পারবেন। এই টেলিফোন লাইন বাড়ির বাকি লাইনের থেকে সম্পূর্ণ আলাদা। এই ঘরটা চারিদিকে মোটা কংক্রিট এবং স্টিলের দেওয়াল আছে। তবে এই রুমে থাকাকালীন বাড়ির ভেতরে কি হচ্ছে সেটাই নজর রাখার জন্য এখানে একটা সিসিটিভি মনিটরও আছে। তখন মেঘ জিজ্ঞাসা করে যে এই রুমের গেট কিভাবে কাজ করে, আর সাথে সাথে ব্রোকার পাশে থাকা একটা রেড বাটনে প্রেস করে, আর ভীষণই জোরে সাইড থেকে গেটটা লক হয়ে যায়। এটা ছিল একটা মোটা স্টিলের গেট, আর এই গেটের পাওয়ার দেওয়া হতো ব্যাটারির মাধ্যমে। মানে বাড়িতে যদি কারেন্ট নাও থাকে তাও এই গেট লক করা যাবে। তবে গেট লক করে দেওয়ার সাথে সাথেই মেঘের অ্যাংজাইটি শুরু হয়। সে তাড়াতাড়ি গেট খুলে ফেলতে বলে, আর তখনই সেখানে চলে আসে সারা, মানে তার মেয়ে। সারা এই রুমটা দেখে ভীষণ খুশি হয়ে যায়, আর সে বলে এবার থেকে সে এই রুমটাতেই থাকবে। কিন্তু মেঘ তাকে না বলে দেয়, কারণ এই রুমটা সুরক্ষিত ছিল না, আর যে কোনো সময় এই গেটটার মাধ্যমে আঘাত লাগতে পারে। তখন ব্রোকার বলে, এই গেটে একটা লেজার আছে, যদি আমাদের কোনো বডি পার্ট এই গেটের মধ্যে চলে আসে তাহলে এটা আটকাবে না। বাড়িটা বেশ বড় হলেও এই সিক্রেট সেফ রুমের জন্য মেঘের কাছে বাড়িটা বেশ পছন্দ হয়ে যায়। এবার মেঘের ব্যাপারে আপনাদের একটু বলি। মেঘ একজন নামকরা সায়েন্টিস্ট, টাকা পয়সা তার কাছে বেশ ভালোই আছে। তবে মেঘের সাথে তার হাজবেন্ডের ডিভোর্সের কথাবার্তা চলছে। তার হাজবেন্ড এখন অন্য একটা মেয়ের সাথে থাকে, আর এই কারণে মেঘ মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে এর আগে যেহেতু সে তার হাজবেন্ডের সাথে থাকতো, তাই মেঘের এখন একটা নতুন বাড়ি দরকার। বাড়িটা দেখার পরের দিনই মেঘ আর সারা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসে। এটা এই বাড়িতে তাদের প্রথম দিন ছিল। সেই রাতে তারা পিৎজা অর্ডার করে খেয়ে নেয়, আর তারপর মেঘ সারাকে আলাদা রুমে ঘুম পাড়িয়ে দেয়। এবার সে নিজে মেইন বেডরুমে আসে। মেঘ একটা সিকিউরিটি ম্যানুয়াল দেখে ওই সিক্রেট রুমের সিসিটিভি ক্যামেরাগুলো অন করে নেয়। তবে সে এখন এটা জানতো না যে ওই সিক্রেট রুমটা আসলে ঠিক কিভাবে কাজ করে। এমনকি সে ওই রুমের ভিতরে থাকা টেলিফোনটাকে অন করেনি। মেঘ ভাবে সে আগামীকাল সকালে এ সমস্ত কিছু করবে। আপাতত সে ভীষণ টায়ার্ড ছিল, তাই সে ঘুমিয়ে পড়ে। এদিকে সেদিন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ঝড়ের রাত। তবে মাঝরাতের দিকে দেখা যায় একটা গাড়ি মেঘের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে একজন নেমে এসে দরজায় চাবি ঢোকায়, আর সেটাকে ঘুরিয়ে দেয়, কিন্তু দরজা খোলে না। এখানে আপনি ভাববেন যে এত রাতে এই বাড়িতে কারা এলো, আর তারা এই বাড়ির চাবি কিভাবে পেল? এই প্রশ্নের উত্তর আপনি ভিডিওতে একটু পরেই জানতে পারবেন। সামনে দরজা খুলতে না পেরে বাইরে থাকা লোকগুলোর মধ্যে একজন বাড়ির অন্যদিকে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেটাও খোলে না। তখন সেই লোকটা সিঁড়ি বেয়ে সোজা ছাদে উঠে যায়, আর ছাদের উপরে থাকা একটা গেট খুলে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু এই গেটে থাকা অ্যালার্মটা এতে নষ্ট হয়ে যায়, আর সেই সিগন্যালটা এবার মেঘের বেডের পাশে থাকা ডিসপ্লেতে দেখা যায়। আর হালকা করে একটা আওয়াজও হয়, কিন্তু মেঘ তখন গভীর ঘুমে ছিল, সে কিছু শুনতে পায় না। এদিকে ওই ডাকাতটা নিচে চলে আসে, কিন্তু সে এসে দেখে এই বাড়িতে অলরেডি দুজন আছে, আর এটা দেখে তার মুখ শুকিয়ে যায়। সে সাথে সাথে নিচে আসে, আর দরজা খুলে তার বাকি দুজন সাথীকে ভেতরে ঢোকায়। এদের মধ্যে টুপি পরা এই যে লোকটা, এর নাম হলো বার্ন। মুখোশ পরা যে ছিল তার নাম হলো রাউল, আর বাকি যে ছিল তার নাম হলো জুনিয়র। ঘরে ঢুকে জুনিয়রও ঘাবড়ে যায়। তাদের ধারণা ছিল এই মুহূর্তে বাড়িতে কেউ নেই, কারণ মেঘদের আরো 15 দিন পরে এই বাড়িতে আসার কথা ছিল। আর এদের কথাবার্তায় বোঝা যায় যে এরা এই বাড়ির কোথায় কি আছে, মেঘ কি করে, তার সাথে তার হাজবেন্ডের ডিভোর্স হবে, এই সব কিছুই তারা জানে। কিন্তু বার্ন চুরি করতে রাজি হয় না। সে কোনো প্রফেশনাল চোর ছিল না, তার কিছু টাকার দরকার ছিল, যার কারণে সে এই কাজ করতে এসেছিল। সে বলে যদি কোনোভাবে বাড়ির লোকেরা বুঝে যায় যে বাড়িতে ডাকাত এসেছে তাহলে পুলিশ চলে আসবে, আর অলরেডি আমাদের এই সমস্ত কাজবাজ সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। মানে বার্নরাও
ওই সিক্রেট রুমের বিষয়ে জানতো, কিন্তু প্রশ্ন হলো তারা এত কিছু জানলো কিভাবে? এর উত্তর আপনি একটু পরে ভিডিওতে জানতে পারবেন। এদিকে নিচে যখন তারা কথা বলছিল এমন সময় মেঘের ঘুম ভেঙে যায়। সে প্রথমে প্যানিক রুমে যায় আর সেটা লাইট অন করে দেয়, কিন্তু সেই মুহূর্তে সে সিসিটিভির ক্যামেরার দিকে তাকায় না। মেঘ আবার সোজা বাথরুমে যায়। অন্যদিকে জুনিয়র বার্নকে বলে, আমি রাউলকে সাথে নিয়ে এসেছি, যদি কোনো ঝামেলা হয় তাহলে ও সামলে নেবে, ওর কাছে গান আছে। আর তখনই রাউল তার কাছে থাকা বন্দুকটা দেখায়। রাউলকে দেখে বোঝা যায় যে সে খুন খারাপিতে বেশ এক্সপার্ট, তবে বার্ন তাকে খুন খারাপি করতে বারণ করে। তখন জুনিয়র তাকে বোঝায় আর বলে যে এই বাড়িতে 30 কোটি টাকা আছে, আর তুমি জানো যে তোমার এই টাকাটা কতটা দরকার, আর এটাই আমাদের শেষ সুযোগ। এবার বার্ন রাজি হয়ে যায়। তারা এবার ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। এই সময় মেঘ বাথরুমে থাকা ফ্ল্যাশটা প্রেস করে দেয়, ফলে জোরে একটা শব্দ হয়। এতে ডাকাতগুলো একটু ভয় পেয়ে যায়। মেঘ আবার বেডরুমে আসে, কিন্তু প্যানিক রুমের আলোর জন্য তার ঘুম আসছিল না। তখন সে উঠে ওই প্যানিক রুমের লাইটটা বন্ধ করতে যায়, আর সেই সময় তার চোখ পড়ে সিসিটিভি মনিটরগুলোর দিকে। প্রথমে তো তার বিশ্বাসই হচ্ছিল না, আর ঠিক তখনই জুনিয়র সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, আর তার পায়ে ধাক্কা লেগে একটা ফুটবল নিচে পড়ে যায় আর জোরে শব্দ হয়। মেঘ বুঝে যায় যে বাড়িতে ডাকাত ঢুকেছে। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আর কিছু একটা ভাবে। এবার সে দৌড়ে সোজা চলে যায় সারার রুমের দিকে। এদিকে নিচে থাকা ডাকাতগুলো বুঝতে পারে যে বাড়ির মালিক জেগে গেছে। এবার তারা মেঘকে ধরার জন্য দৌড়াতে শুরু করে। এদিকে মেঘ সোজা দৌড়ে এসে সারার রুমের মধ্যে ঢোকে। সারা তখন গভীর ঘুমে ছিল। সে সারার মুখে জল ছুড়ে মারে, সারার ঘুম ভেঙে যায়। এবার মেঘ আর সারা দৌড়ে বাইরে যায়, আর তখনই তাদের সামনে রাউল চলে আসে। মেঘ সাথে সাথে পাশেই থাকা লিফটের মধ্যে ঢুকে পড়ে। লিফটে এবার নিচে যেতে শুরু করে। জুনিয়র এবার সিঁড়ি বেয়ে নিচের দিকে যেতে থাকে তাদেরকে ধরার জন্য। আর তখনই সারা তার মাকে ওই প্যানিক রুমের কথা বলে। সে বলে, আমরা একমাত্র ওখানে সুরক্ষিত থাকবো। মেঘ এবার সাথে সাথে লিফটটাকে স্টপ করে, আর এবার তারা উপরের দিকে যেতে থাকে। এদিকে ডাকাতগুলো আপ্রাণ চেষ্টা করে তাদেরকে ধরার জন্য। উপরে ছিল রাউল, সে এবার একদম উপরের ফ্লোরে যেতে থাকে। আর এরই মধ্যে মেঘ আর সারা লিফট থেকে বাইরে বেরিয়ে আসে। তারা দুজনে এবার মেইন বেডরুমের দিকে ছুটতে থাকে, কিন্তু ততক্ষণে সেখানে জুনিয়র চলে আসে। মেঘ আর সারা দৌড়ে সাথে সাথে ওই প্যানিক রুমের মধ্যে ঢুকে যায়, আর তাড়াতাড়ি গেটের সামনে থাকা বেডশিট আর বালিশগুলো সরিয়ে দেয়, যাতে ডোর লকের লেজারে কোনো বাধা না থাকে। এরই মধ্যে ঘরের ভিতর জুনিয়র চলে আসে, আর সে দৌড়ে প্যানিক রুমের মধ্যে ঢুকতে যায়। ঠিক তখনই সাথে সাথে মেঘ বটন প্রেস করে দেয়, আর ভীষণ স্পিডে সেই ডোরটা লক হয়ে যায়। জুনিয়র মাত্র একটু সময়ের জন্য ভিতরে ঢুকতে পারে না। সে চিৎকার করতে থাকে আর ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে। এদিকে ততক্ষণে বাকি ডাকাত দুটো ভিতরে চলে আসে। এবার গল্পে একটা টুইস্ট আসে। ডাকাতগুলো যে টাকা চুরি করতে এসেছিল, সেই টাকা ওই প্যানিক রুমের ভিতরে লুকানো ছিল। আসলে জুনিয়র এই বাড়িতে আগে কাজ করত, আর এই বাড়ির মালিকের থেকে সে কথায় কথায় ওই টাকার ব্যাপারে জানতে পেরেছিল। তবে বাড়ির মালিকের ছেলে মেয়েরা এইসব ব্যাপারে জানতো না, তাই সম্পত্তি ভাগাভাগির সময় তারা এই টাকা ভাগ করেনি। আর এই বুড়ো লোকটাও কাউকে কিছুই বলেনি, কারণ সেই লোকটা কাউকে বিশ্বাস করতো না। তো এখন এমন একটা সিচুয়েশন দাঁড়ায়, টাকা নিতে গেলে তাদেরকে ওই রুমের ভেতরেই যেতেই হবে। তখন জুনিয়র বার্নকে জিজ্ঞাসা করে যে কিভাবে তারা এই রুমে ঢুকবে। বার্ন বলে, এই রুমে ঢোকার কোনো রাস্তা নেই, এই রুমটা আমি বানিয়েছি। গত 20 বছর ধরে আমার কোম্পানি এই ধরনের প্যানিক রুম বানাচ্ছে। এখানে বোঝা যায় যে বার্নকে জুনিয়র এই জন্যই দলে নিয়েছে, কারণ বার্ন এই প্যানিক রুমের বিষয় খুব ভালোভাবে জানতো। এদিকে মেঘ আর সারা ওই রুমের মধ্যে বন্দী হয়েছিল। তখন মেঘের চোখ যায় টেলিফোনের দিকে। সে রিসিভার তোলে, কিন্তু সেখানে কোনো সিগন্যাল ছিল না। যেহেতু মেঘ বাড়িতে আজই এসেছিল, তাই সে এখনো টেলিফোন লাইনটা চালু করতে পারেনি। আর এই লাইনটা চালু করার জন্য তাকে বার্নের অফিসেই কল করতে হতো। তখন সে প্যানিক রুমের মধ্যে থাকা একটি স্পিকার বটন দেখতে পায়। মেঘ এবার সেটা প্রেস করে আর ওই ডাকাতগুলোকে জিজ্ঞাসা করে যে তারা কি চায়। এই স্পিকারগুলোর মাধ্যমে সারা বাড়িতে তার আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু এই সময় ডাকাতগুলো কি কথাবার্তা বলছিল সেটা শোনা যাচ্ছিল না। তাদের শুধুমাত্র সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছিল। তখন ডাকাতগুলো একটা কাগজে লিখে দেখায় যে তারা যেটা চায় সেটা ওই রুমেই আছে, কিন্তু মেঘ তাদেরকে চলে যেতে বলে। আর সে এটাও বলে যে সে পুলিশকে কল করেছে, কিন্তু বার্ন জানতো যে মেঘ মিথ্যে কথা বলছে, তাই সেও ইশারায় বোঝায় যে তোমার টেলিফোন কানেক্টেড নেই। মেঘ হতবাক হয়ে যায় যে এই লোকটা এত কিছু কিভাবে জানলো। তখন জুনিয়র তাদের আশ্বাস দেয় যে আমরা তোমাদেরকে ছেড়ে দেব, কিছু করব না। কিন্তু মেঘ বলে যে আমি তোমাদেরকে বিশ্বাস করি না। এই মুহূর্তে মেঘ বাইরে না আসা পর্যন্ত ডাকাতগুলো ভেতরে যেতে পারছিল না। তখন এই ডাকাতগুলো বাড়ির সমস্ত দরজা জানালা লক করে দেয়, যাতে মেঘ এবং সারা পালিয়ে যেতে না পারে। এরই মধ্যে রাউল আর জুনিয়র ওই প্যানিক রুমের ঠিক নিচের রুমটায় আসে আর উপরে ছাদটা ভাঙতে শুরু করে। কিন্তু একটু পরে দেখা যায় প্যানিক রুমের নিচটা মোটা স্টিল দিয়ে তৈরি। এই সময় বার্নের চোখ যায় বাইরে থাকা গ্যাস সিলিন্ডারের দিকে। এবার একটা বুদ্ধি আসে। এদিকে মেঘ আর সারা জোরে জোরে চিৎকার করতে থাকে, যাতে পাশের বাড়ির কেউ তাদের আওয়াজ শুনতে পায়। কিন্তু এই প্যানিক রুম এতটাই মোটা কংক্রিটে তৈরি ছিল যে তাদের আওয়াজ বাইরে পর্যন্ত যাচ্ছিল না। এবার দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়, আর তারা ওই রুমে বসেই সিসিটিভি ক্যামেরায় ডাকাতগুলোকে দেখতে থাকে। বার্ন এবার সিলিন্ডার নিয়ে উপরে আসে। সে দেওয়ালে আওয়াজ করে ভেন্টিলেশন শ্যাফটের জায়গাটা খুঁজে বের করে। সে এবার ওই জায়গায় একটা ড্রিল করে। এই প্যানিক রুমটা চারিদিক থেকে আটকানো হলেও এই রুমের ভেতরে অক্সিজেন সাপ্লাই হতো ভেন্টিলেশন দিয়ে। ড্রিল হয়ে গেলে বার্ন সেই ফুটোর সাথে
সিলিন্ডারের পাইপ সেট করে দেয় আর গ্যাসটাকে অন করে দেয়। এবার প্যানিক রুমে অক্সিজেনের বদলে গ্যাস ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই প্যানিক রুমে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। মেঘ কাঁচতে শুরু করে। এদিকে রাহুল বলে গ্যাসের স্পিড বাড়িয়ে দিতে, যাতে ভেতরে থাকা দুজন ভয় পেয়ে তাড়াতাড়ি গেটটাকে খুলে ফেলে। কিন্তু বার্ন রাজি হয় না, কারণ তাদের উদ্দেশ্য ছিল মেঘ আর সারাকে ভয় দেখানো। কিন্তু বেশি পরিমাণে গ্যাস ছেড়ে দিলে তারা দুজনেই মারা যাবে। কিন্তু রাহুল জোর করে স্পিডটা বাড়িয়ে দেয়। এদিকে প্যানিক রুমের ভেতরে ততক্ষণে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিল। সারা তখন ওখানে ওয়েস্ট উইন্ডটাকে টেনে সরিয়ে দেয়, আর দেখা যায় সেখান থেকে একটা পাইপ লাইন বাইরে বেরিয়ে গেছে। তারা দুজনে এবার মাটিতে শুয়ে পড়ে আর ওই পাইপ লাইনটার একদম কাছে নাক নিয়ে অক্সিজেন নিতে থাকে। মেঘ এবার একটু বেশি অক্সিজেন নিয়ে সাথে সাথে একটা টেপ বের করে আর ওটাকে ভেন্টিলেশন শ্যাফটে আটকানোর চেষ্টা করে, কিন্তু গ্যাসের কারণে ওটা বারবার খুলে যাচ্ছিল। এদিকে অক্সিজেনের অভাবে এরা দুজনেই অসুস্থ হয়ে পড়ছিল। ওদিকে বার্ন গ্যাসের পাওয়ার কমানোর জন্য বারবার করে বলতে থাকে, কারণ ভেতরে যদি ওরা বেহুশ হয়ে যায় তাহলে গেট কে খুলবে। এরই মধ্যে মেঘের মাথায় একটা বুদ্ধি আসে। ওই প্যানিক রুমে ইমার্জেন্সি সেফটির জন্য কিছু জিনিসপত্র রাখা ছিল। মেঘ এবার ওখান থেকে একটা ফায়ার ব্ল্যাঙ্কেট বের করে আর সারার গায়ে সেটাকে ভালো করে জড়িয়ে দেয়। এবার সে একটা গ্যাস লাইটার নেয় আর সেটাকে ভেন্টিলেশনের ঠিক কাছে প্রেস করে। এদিকে জুনিয়র দেওয়ালে কান পেতে শোনার চেষ্টা করছিল যে ভেতরে ওরা কি করছে, ওরা বেহুশ হয়ে গেছে কিনা। এরই মধ্যে মেঘ ওই ভেন্টিলেশনের লাইটারটা প্রেস করে দেয় আর সাথে সাথে ভীষণ জোরে একটা ব্লাস্ট হয়। প্যানিক রুমের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। মেঘ ছিটকে পড়ে যায়, তবে তার কিছুই হয় না, কারণ তারা ফায়ার ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিল। কিন্তু বাইরে ব্লাস্টের ফলে ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আর সিলিন্ডারটায় আগুন লেগে যায়। সেটা আবার ঘরের মধ্যে এদিক ওদিক ছিটকে যেতে শুরু করে। এরই মধ্যে জুনিয়রের গায়ে আগুন লেগে যায়, তবে বার্ন সাথে সাথে চাদর দিয়ে সেই আগুনটাকে নিভিয়ে দেয়। জুনিয়র রাগে চিৎকার করতে থাকে, কিন্তু রাহুল তাকে চুপ করতে বলে, কারণ এই রাগের কোনো ফলাফল ছিল না। ডাকাতগুলো এবার পুরোপুরি হতাশ হয়ে যায়। তারা কোনো উপায় খুঁজে পায় না যে ঠিক কিভাবে তারা ভেতরে ঢুকবে। এদিকে ছোট্ট সারাও কিন্তু একটা বুদ্ধি বের করে। ওই প্যানিক রুমে যে ওয়েস্ট পাইপটা ছিল সেটার মাধ্যমে রাস্তার ওপাশে বাড়ির জানলা দেখা যাচ্ছিল, আর ওই বাড়িতে কেউ একটা ঘুমাচ্ছিল। সারা এবার একটা টর্চ নিয়ে আসে আর মোর্স কোডের সংকেতে টর্চ জ্বালাতে থাকে। এদিন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, ফলে লাইটের আলো ঠিকঠাকভাবে বাইরে যাচ্ছিল না। তবে তারা ক্রমাগত লাইট জ্বালাতে থাকে আর একটু পরে ওই বাড়ির লোকটার ঘুম ভেঙে যায়। সে উঠে জানলার পাশে আসে। সারা আর মেঘ তখন জোরে জোরে চিৎকার করে হেল্প চাইতে থাকে, কিন্তু বৃষ্টির জন্য তাদের আওয়াজ বাইরে শোনা যায় না। আর তখন সেই লোকটা জানলার পর্দা টেনে দেয়। এবার সারা আর মেঘও হতাশ হয়ে যায়। একটু পরে তারা দেখতে পায় দুজন ডাকাত নিচে সিঁড়ির কাছে দাঁড়িয়ে কথা বলছে। এই সময় রাহুল আর জুনিয়র নিজেদের মধ্যে কথা বলছিল। রাহুল বলে এই চুরির টাকা 3 ভাগ করতে হবে, কারণ অলরেডি তারা অনেক প্রবলেমের মধ্যে পড়েছে। এই সময় বার্ন উপরে সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল। মেঘের মাথায় তখন একটা বুদ্ধি আসে। মেঘ সারাকে বলে আমার মোবাইল ফোনটা বিছানার পাশেই আছে। আর সে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাচ্ছিল যে ওই মুহূর্তে বেডরুমে কেউ নেই। আর একটু পরে বার্নও নিচে সিঁড়ির দিকে যায় টাকার ভাগ নিয়ে কথা বলতে। মেঘ তখন সারাকে বলে আমি মোবাইলটা আনতে যাচ্ছি, আর যদি আমি আসতে না পারি তাহলে তুমি গেটটা লক করে দেবে, আর পুলিশ না আসা পর্যন্ত বাইরে আসবে না। মেঘ এবার গেটটা খুলে ফেলে। এদিকে 3টে ডাকাত নিজেদের মধ্যে টাকার ভাগ নিয়ে ঝগড়া করছিল। মেঘ দৌড়ে বেডরুমে আসে, কিন্তু তার মোবাইলটা বেডের পাশে ছিল না। সে সাথে সাথে বেডের নিচে দেখে আর সেখানে মোবাইলটা পড়েছিল। সে হাত বাড়িয়ে মোবাইলটা আনতে যায়, আর ঠিক সেই মুহূর্তে টেবিলে থাকা ল্যাম্পটা ধাক্কা লেগে পড়ে যায়। ডাকাত 3টে সেই আওয়াজ শুনতে পায়। তারা বুঝে যায় কেউ প্যানিক রুম থেকে বাইরে এসেছে। তারা 3জনই এবার উপরে ছুটতে শুরু করে। সারা সিসিটিভিতে দেখতে পায় যে ডাকাতগুলো দৌড়াচ্ছে। সে চিৎকার করে মেঘকে ডাকে। মেঘও ফোনটা হাতে পেয়ে যায় আর সে সাথে সাথে এক লাফে ভেতরে ঢুকে পড়ে। এরই মধ্যে বার্ন ঘরের ভিতর চলে আসে, কিন্তু মুহূর্তের মধ্যে সারা বাটন প্রেস করে দেয় আর গেটটা আবারও লক হয়ে যায়। ডাকাতগুলো এবার নিজেদের মাথা ঢুকতে থাকে যে একটুর জন্য তারা মিস করে গেল, কিন্তু বার্ন বুঝে যায় মেঘ কিছু একটা নিতে এখানে এসেছিল। জুনিয়র তখন খাটের নিচে দেখে আর তারা বুঝে যায় মেঘ তার মোবাইল ফোন নিতে এসেছিল। তারা এবার ভয় পেয়ে যায় যে মেঘ হয়তো পুলিশকে ফোন করবে, কিন্তু বার্ন বলে ওই প্যানিক রুমের ভেতরে মোবাইলের সিগন্যাল পাওয়া যাবে না। আর সত্যি মেঘ যখন মোবাইল ফোন অন করে তখন তাতে একদমই সিগন্যাল ছিল না। মেঘ ফোনটাকে ওই পাইপের কাছে ধরে, কিন্তু এই মোটা কংক্রিটের দেওয়ালের জন্য সিগন্যাল ভেতরে আসে না। তারা আবারও হতাশ হয়ে যায়। তাদের এত কষ্টের ফল 0 ছিল। এদিকে ডাকাতগুলো বাইরে থেকে কান পেতে শোনার চেষ্টা করছিল যে ভেতরে ওই দুজন কি করছে। এই সময় মেঘের মাথায় আরেকটা বুদ্ধি আসে। সে ওই জায়গায় থাকা টেলিফোনের লাইনটা কেটে দেয়। সারা জিজ্ঞাসা করে যে সে কি করছে। তখন মেঘ বলে আমি এই টেলিফোন লাইনটা অন করিনি, কিন্তু বাড়ির মেইন টেলিফোন লাইনটা অন করেছিলাম। এবার মেঘ ভেন্টিলেশনের মধ্যে থেকে মেইন টেলিফোন লাইনটা খোঁজার চেষ্টা করে। বাইরে বার্ন বুঝে যায় মেঘ কিছু একটা টানাটানি করছে। সে স্ক্রু দিয়ে সাথে সাথে টেলিফোনের পয়েন্টটাকে ওপেন করে, কারণ তার সন্দেহ হচ্ছিল টেলিফোন লাইনটাকে কানেক্ট করার চেষ্টা করবে, কিন্তু লাইনটা ওখানেই ছিল। আর এরই মধ্যে মেঘ সেই টেলিফোন লাইনটা হাতে পেয়ে যায় আর সে লাইনটা ধরে জোরে টান মারে। বার্ন সেটাকে ধরার আগেই সেটা ভিতরে ঢুকে যায়। বার্ন বুঝে যায় যদি একবার মেঘ এই লাইনটা কানেক্ট করে নেয় তাহলে তাদের খেলা শেষ। সে দৌড়ে বেসমেন্টে যায় মেইন লাইনটাকে কাটার জন্য। এদিকে মেঘ সেই লাইনটাকে কানেক্ট করে দেয়। সে 911-এ কল করে, কিন্তু সেখান থেকে তাকে হোল্ড করতে বলা হয়। কিন্তু মেঘ জানতো বেশি সময় নষ্ট করা যাবে না। তখন সারা বলে তুমি বাবাকে কল করো, সে আমাদের হেল্প করবে। মেঘ এবার তার হাজবেন্ডকে কল করে। এদিকে বার্ন বেসমেন্টে টেলিফোনের লাইন খুঁজে পাচ্ছিল না, আর তখনই রাহুল একটা বড় হাতুড়ি নিয়ে সেখানে চলে আসে। ওদিকে মেঘের হাজবেন্ড কল রিসিভ করে। মেঘ বলে প্লিজ আমাদের হেল্প করো, 3টে লোক ঘরের ভেতরে। এটুকু বলার মধ্যেই রাহুল
হাতুড়ি দিয়ে পুরো সার্কিটটাকে নষ্ট করে দেয়, ফলে মেগের কল কেটে যায়। সারা বলে বাবা হয়তো আমাদের হেল্প করতে আসবে না, কিন্তু মেগের বিশ্বাস ছিল যে হয়তো তার হাজবেন্ড হেল্প করবে, আর এই কারণেই সে তার হাজবেন্ডের বাড়ির কাছাকাছি এই বাড়িটা কিনেছিল। এদিকে সারা ছিল একজন ডায়াবেটিসের পেশেন্ট, মাঝে মধ্যেই তার সুগার ফল করে যেত, আর এই সময় সে এতটাই ভয় পেয়েছিল যে তার সুগার লেভেল কমতে শুরু করেছিল। মেঘ ওখানে মিষ্টি জাতীয় কিছু খাবার খুঁজতে থাকে, কিন্তু সেখানে কিছুই ছিল না। এদিকে জুনিয়রের মুখ পুড়ে গিয়েছিল, সে যন্ত্রণায় ছটফট করছিল। সে বলে চলো আমরা চলে যাই, আজ আমাদের আর চুরি করা হবে না। কিন্তু বার্ন আর রাউল রাজি হয় না। তখন জুনিয়র কথায় কথায় এটা ফাঁস করে দেয় যে ওই প্যানিক রুমে 30 কোটি নয় বরং 100 কোটি টাকা লুকানো আছে, আর সে পুলিশে কল করে এটা জানিয়ে দেবে, তাহলে সে পুরস্কার হিসাবে 1 থেকে 2 কোটি টাকা তো পেয়েই যাবে। এটা শুনে বাকি দুজন ভীষণ রেগে যায়। জুনিয়র প্রথম থেকেই তাদের মিথ্যে কথা বলে আসছিল, আর এখন সে বাকি দুজনকে টাকা না দিয়ে পুলিশকে ইনফর্ম করতে যাচ্ছে। জুনিয়র গেট খুলে বাইরে যেতে চায়, আর ঠিক সেই মুহূর্তে রাউল তার মাথায় গুলি করে দেয়। জুনিয়র সাথে সাথে মারা যায়। বার্ন পুরো হতবাক হয়ে যায়, সে আগে কখনো এমন খুন খারাপি করেনি। রাউল এবার জুনিয়রের বডিটাকে টেনে ভিতরে ঢোকায়। এদিকে মেঘ আর সারা এই সব কিছু ভেতরে বসে দেখছিল, তারাও ভীষণ ভয় পেয়ে যায়, আর সারার সুগার লেভেলও আরো কমতে শুরু করে। রাউল জুনিয়রের মাথায় আবার একটা গুলি করে, আর এই সময় বাড়ির গেটে একটা লোককে দেখা যায়। রাউল সাথে সাথে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়, তবে এই ফাঁকে বার্ন পালিয়ে যেতে চায়, কিন্তু রাউল তাকেও ধমকি দেয় আর তাকে বলে গেট লক করতে। আর এই হলো মেঘের হাজবেন্ড। হ্যাঁ, মানে আমিও একটু অবাক হয়ে গেছিলাম যে এই বুড়ো লোকটা কিনা এত সুন্দরী মেয়ের হাজবেন্ড। বার্ন এবার ওই লোকটার মানিব্যাগ বের করে আর তার আসল পরিচয় জেনে যায়। তখন রাউল জিজ্ঞাসা করে যে সে পুলিশকে কল করেছে কিনা। স্টিফেনের নাক দিয়ে তখন ব্লিডিং হচ্ছিল, সে বলে না, সে কল করেনি। এবার রাউল বার্নকে গান পয়েন্টে নিয়ে নেয় আর বলে জলদি ওই রুমটা খোলার ব্যবস্থা করো, নইলে তোমাকেও জুনিয়রের মতো মেরে ফেলবো। আপনাদের আগেই বলেছি যে বার্ন একজন ভালো মানুষ ছিল, সে আগে কখনো ক্রাইম করেনি। সে ভয় পেয়ে যায় আর তখন তাকে একটা আইডিয়ার কথা বলে। বার্ন এবার স্টিফেনের আইডি কার্ডটা ক্যামেরার সামনে ধরে, আর এটা দেখে মেঘ পুরোপুরি শকড হয়ে যায়। বার্ন ইশারা করে বলে তুমি গেট না খুললে তোমার হাজবেন্ডকে আমরা মেরে ফেলবো। এবার রাউল স্টিফেনকে মারতে শুরু করে, বেশ কয়েকবার মারার পর বার্ন তাকে আটকায়, আর এই সময় বার্ন আর রাউলের মধ্যে মারপিট বেঁধে যায়। মেঘ ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে সারারও সুগার লেভেল ড্রপ করে গেছিল, সে অসুস্থ হয়ে পড়ে। মেঘ বুঝতে পারে না যে সে ঠিক কি করবে। এই সময় বার্ন ওই রুমে সিসিটিভি ক্যামেরাটা ঢেকে দেয়, ফলে ওই রুমে কি হচ্ছে সেটা মেঘ আর দেখতে পাচ্ছিল না। এদিকে ইমিডিয়েটলি সারাকে ইনজেকশন দেওয়ার দরকার ছিল, নইলে সারা কোমায় চলে যাবে, এমনকি সে মারাও যেতে পারে। আর ইনজেকশনটা রাখা ছিল ফ্রিজে, এর মানে মেঘকে আবার বাইরে যেতে হবে। একটু পরে মেঘ দেখে বার্ন রাউলকে টানতে টানতে নিচে নিয়ে যাচ্ছে, এর মানে এরা দুজনে মিলে মারধর করেছে। মেঘ এই ফাঁকে সাথে সাথে গেটটা ওপেন করে, সে দেখে স্টিফেন বেহুশ হয়ে পড়ে আছে। সে এবার দৌড়ে ফ্রিজের কাছে যায়, আর তখন দেখা যায় রুমের মধ্যে যে বেহুশ হয়ে পড়েছিল সে আসলে রাউল, মানে বার্ন। রাউলের মতো ড্রেস পরিয়ে স্টিফেনকে নিচে নিয়ে গেছে। বার্ন এবার উপরে চলে আসে, আর তারা দুজনে এবার ওই রুমে ঢুকতে যায়। এদিকে ঠিক তখনই মেঘ রাউলকে মুখোশ পড়তে দেখে, আর সে বুঝে যায় সে ভীষণ বড় একটা বোকামি করেছে। মেঘ দৌড়ে ওই রুমের ভিতর ঢুকতে যায়, কিন্তু রাউল তাকে আটকায়। রাউল মেঘকে ছিটকে দূরে সরিয়ে দেয়। বার্ন আর রাউল এই সময় রুমের ভেতরে ছিল, আর মেঘ বাইরে ছিল। মেঘ জানতো সারা ভেতরে আছে, সে সাথে সাথে ইনজেকশনের ব্যাগটা ছুঁড়ে মারে ওই রুমের ভেতরে, আর এরই মধ্যে রাউল গেট লক করে দেয়। কিন্তু তাড়াহুড়োতে তার হাত ওখানে আটকে যায়, কারণ রাউলের হাত লেজার লকের নিচে ছিল। রাউল যন্ত্রণায় ছটফট করতে থাকে। এদিকে সারাও ততক্ষণে প্রায় বেহুশ হয়ে গেছে, সে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে সে মুখ দিয়ে আওয়াজ করতে পারছিল না। এবার রাউল যখন মেঘকে ধাক্কা দিচ্ছিল তখন তার হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে যায়। মেঘ এবার ওই বন্দুকটা নিয়ে নেয়। এই সময় মেঘ চাইলেই পালিয়ে যেতে পারত, কিন্তু তার মেয়ে ভেতরে বন্দী ছিল। মেঘ আবার বেডের পাশে থাকা কন্ট্রোলার দিয়ে ডাকাতগুলোর সাথে কথা বলতে থাকে। সে বলে আমার মেয়ে অসুস্থ, ওই ব্যাগে একটা ইনজেকশন আছে, এখনই সেটা ওকে দাও, নইলে আমি তোমাদেরকে গুলি করে দেবো। বার্ন বুঝে যায় মেঘ এত সহজে তাদেরকে ছাড়বে না, আর সেও চায় না এই ছোট মেয়েটার ক্ষতি হোক। বার্ন এবার মেঘকে নিচে যেতে বলে, মেঘ সাথে সাথে নিচে চলে আসে, আর এই ফাঁকে বার্ন গেটটা ওপেন করে দেয়, ফলে রাউলের হাত বেরিয়ে আসে। সে যন্ত্রণা ছটফট করছিল। এবার বার্ন সারাকে ইনজেকশন দেয়। সে বলে তোমার মতো আমারও একটা মেয়ে আছে, সে অসুস্থ, আর তার চিকিৎসার জন্য আমাকেই কাজটা করতে হচ্ছে। সারাও বুঝতে পারে যে বার্ন একজন ভালো মানুষ। এবার বার্ন ওই প্যানিক রুমের মেঝেতে থাকা লকারটাকে ওপেন করে। দেখা যায় এখানে টাকা নয় বরং কিছু বিয়ার বন্ড আছে, যেগুলো ব্যাংকে নিয়ে গেলে তার বদলে টাকা পাওয়া যাবে। আর এগুলোর মূল্য 100 কোটি নয় বরং 200 কোটি টাকা। মানে জুনিয়র তাদেরকে শুরু থেকে মিথ্যা কথা বলে আসছে। বার্ন বন্ডগুলো নিয়ে নেয়, আর এই সময় রাউল মেঘকে স্পিকারে বলে তুমি যদি পালানোর চেষ্টা করো বা পুলিশের সাথে কন্ট্যাক্ট করো তাহলে তোমার মেয়েকে আমরা মেরে ফেলবো। আর এদিকে ঠিক সেই মুহূর্তেই বাড়ির কলিং বেল বাজে, আর দেখা যায় বাইরে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে। বার্নরা ভয় পেয়ে যায়। রাউল স্পিকারে বলে তুমি যদি পুলিশকে কিছু বলো তাহলে তোমার মেয়ে কিন্তু বাঁচবে না। মেঘ ইশারা করে বলে যে সে পুলিশকে সামলে নেবে। আসলে স্টিফেন এখানে আসার আগে সে একবার পুলিশকে কল করে জানিয়েছিল যে তার ওয়াইফ হেল্প চাইছে, আর ঠিক সেই মুহূর্তে তার কলটা কেটে গেছিল। মেঘ এবার বাইরে আসে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা, কিন্তু তাদের সামনে সে ঘুমের অভিনয় করে। সে বলে সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু পুলিশের সন্দেহ হয় কারণ মেঘের হাবভাব স্বাভাবিক ছিল না। তারা বলে যদি কিছু ঠিক না থাকে তাহলে চোখের পলক ফেলে ইশারা করো, কিন্তু মেঘ এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে।
সে জানতো পুলিশ যদি ভেতরে ঢোকে তাহলে তার মেয়ে মারা যাবে। এবার পুলিশ চলে যায়, মেঘ এবার ভেতরে আসে আর তার মাথায় এবার একটা বুদ্ধি আসে। সে প্রথমে বাড়িতে থাকা সমস্ত ক্যামেরাগুলোকে ভেঙে ফেলে, ফলে প্যানিক রুম থেকে বার্ন আর রাউল কিছু দেখতে পাচ্ছিল না। এরপর মেঘ কয়েকটা গেট লক করে দেয় আর স্টিফেন যে নিচে চেয়ারে বসেছিল তার হাতে একটা বন্দুক আর একটা লাইট দিয়ে দেয়। এবার বার্ন আর রাউল ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। রাউল সারাকে ধরে রেখেছিল যাতে মেঘ তাদের উপর হামলা করতে না পারে। এবার যখনই তারা সিঁড়ি বেয়ে নিচে নামে, স্টিফেন লাইট জ্বালিয়ে দেয় আর তাদের দুজনের ধ্যান যায় স্টিফেনের দিকে। এই সময় স্টিফেনের হাতে বন্দুক ছিল। সে বলে, আমার মেয়েকে ছেড়ে দাও, নইলে আমি গুলি করে দেবো। এরই মধ্যে মেঘ পেছনের দরজা দিয়ে বের হয়। সে ধীরে ধীরে পেছনের দিক থেকে আসে আর হাতুড়ি দিয়ে সোজা আঘাত করে রাউলের উপরে। রাউল ছিটকে নিচে পড়ে যায়। এরই মধ্যে বার্ন বাইরে পালিয়ে যায়। সে দেওয়াল টপকাতে যায়। এরই মধ্যে রাউল আবার উপরে উঠে আসে। স্টিফেন তার দিকে গুলি করতে থাকে, কিন্তু স্টিফেনের হাত ভাঙা ছিল, তার গুলি এদিক ওদিকে গিয়ে লাগছিল। এরই মধ্যে মেঘ আবার ঝাঁপিয়ে পড়ে রাউলের উপর, কিন্তু রাউল তাকে কাবু করে নেয়। এবার সে পাশেই থাকা হাতুড়িটা তুলে নেয় মেঘকে মারার জন্য। আর ঠিক সেই মুহূর্তে রাউলের মাথায় একটা গুলি লাগে। সে ছিটকে পড়ে যায়। দেখা যায় বার্ন গুলি করেছে। বার্ন জানতো রাউল এই ফ্যামিলিটাকে মেরে ফেলবে আর তাদেরকে বাঁচানোর জন্য সে ফিরে এসেছিল। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে পুলিশ ফোর্স চলে আসে। তারা পুরো বাড়িটাকে ঘিরে ফেলে। আসলে যে পুলিশ দুটো একটু আগে এসেছিল তারাই এবার ফোর্স নিয়ে ভিতরে ঢুকেছে। বার্ন দৌড়ে আবার সেই দেওয়ালটা টপকাতে যায়, কিন্তু পুলিশ তাকে দেখে ফেলে আর তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। এই সময় বার্নের হাতে থাকা সব বন্ড পেপারগুলো হাওয়ায় উড়ে যায়। ভালো মানুষ হলে বার্ন শেষ পর্যন্ত ফেসে যায়। মুভির শেষ সিনে দেখা যায় মেঘ আর সারা একটা পার্কের বেঞ্চে বসে আছে। সারা একটা নিউজ পেপারে অ্যাড দেখছে, কারণ তারা একটা নতুন বাড়ি খুঁজছিল। বন্ধুরা, এই মুভিটা কিন্তু বেশ টান টান উত্তেজনাপূর্ণ ছিল। বিশেষ করে মেঘ তার মেয়েকে বাঁচানোর জন্য যেভাবে ওই ডাকাতগুলোর সাথে মোকাবিলা করেছিল সেটা অসাধারণ ছিল। এই নায়িকা মানে জোডি ফ্রস্টারের আরও একটা মুভি আমাদের চ্যানেলে এর আগে এক্সপ্লেইন করেছিলাম, যেখানে একটা ছোট্ট মেয়ে 40,000 ফুট উঁচু প্লেন থেকে উধাও হয়ে গেছিল। আপনি আমাদের চ্যানেলে গিয়ে সেই মুভিটা কিন্তু অবশ্যই দেখতে পারেন। আর আপনার কাছে এই প্যানিক রুম মুভিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর আপনি এই মুভিটাকে 10-এর মধ্যে কত রেটিং দেবেন? মুভির এক্সপিরিয়েন্স যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। সিনেমাবাজি আবারও ফিরবে কিছু অসাধারণ মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।